যে একদিকে মূল্যস্ফীতি, হ্যাঁ, আরেকদিকে আপনার যে জনগণের যে বেতন পায়, যে আয়, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার উপরে যদি আপনি ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেন, তাহলে জনগণের যে দৈনন্দিন জীবনে ইতিমধ্যে 27 লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। আপনাকে তো জনগণের দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথমে দেশে আপনি যাই করেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি বলেন, সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বরঞ্চ উল্টো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু এই জায়গাটাই এই জন্য আমরা বলেছি যে আমাদের সোশ্যাল সেফটি নেটের বিষয়টা আমরা বিশেষ এখানে মনোযোগী হয়েছি, যে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি দেশ যত উন্নত হোক, সেই উন্নতির ফসল যদি সাধারণ মানুষ কাছে না যায়, সেই উন্নতি কিন্তু কারো কাম্য হওয়া উচিত না। হ্যাঁ, এটা ওনার শুধু এখন নিজেরা বাড়াই নাই, আগামী 2 বছরের জন্য বাড়াই দিয়ে গেছে। সুতরাং আগামী 2 বছর সরকার আসবে, তাদেরকে এটা ক্যারি করতে হবে। যদি বা আমরা আমাদের মতো করে বাজেট হবে, সুতরাং সেটা অন্য বিষয়, একেবারেই সম্ভব। আপনি যে সমস্ত সংস্কারের কথা আমরা এখানে বলে, আমরা যে বিষয়গুলো পরিবর্তনের কথা বলেছি, আপনি সবগুলোকে বাস্তবায়ন করতে হবে। এখানে তো এই ধারায় চলবে না। আপনি এখন যেভাবে দেশ চলছে, এই ধারায় কিন্তু সম্ভব হবে না। এই জন্য তো এই যে বিশদ আমরা যে ব্যাখ্যাগুলো দিলাম বিভিন্ন সেক্টর ওয়াইজ, এবং যে আমাদের যে প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, তারপর ডিরেগুলেশন, তারপরে ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এখন গার্মেন্ট শিল্পে যে সুযোগটা আছে, ওটা ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস, তাই না? বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি, এইটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে। একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়া রহমান সাহেব করেছিল, হয়েছে। তা আরো 20টা শিল্পকে দিতে অসুবিধা কোথায়? আমরা তো দেব, আমি তো বলতেছি, আমরা আরো 10টা 20টা সেক্টর খুলে দেব আমরা বাংলাদেশে, কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ, এক কথায় বলার কোনো প্রয়োজন নেই। কোনো কথা এক কথায় বলতে হবে কেন? বাতিলের কিছু নাই। শুনেন, আমাদের বাজেট কি হবে তার তো বললাম এখানে, এতক্ষণ কি বললাম, আমাদের বাজেটটা কি হবে আমরা এটাই করব। কিছু বাতিল টাতিলের শব্দ তো ইউজ করতে চাই না। দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে তো, সুতরাং সব কথা ওইভাবে বলার দরকার নেই। কিছু বাতিল করবো এটা বলার দরকার নেই। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দলের যে অঙ্গীকার আমরা জনগণের কাছে, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। কারোটা বাতিল করবো, রাখবো, এগুলো আলোচনার কোনো বিষয়। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো আপনি ফ্যাক্টস আছে না, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমছে, মূলধন আমদানি কমছে, তারপরে আপনার বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে প্রতিদিন। তাহলে এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। কারণ আপনাকে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অল স্টেক হোল্ডারকে এখানে ইনভলভ করতে হবে, তারপরে আপনি দেশটা এগিয়ে যাবে। এখানে তো সবাই সিদ্ধান্ত স্থগিত বুঝেন, সব স্থগিত থেকে বেরোতে হবে আগে।